হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উপরওয়ালার কাছে এটাই কামনা করি তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমি তোমাদের সামনে এসেছি দশম শ্রেণীর একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করার জন্য। প্রবন্ধের নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এই যে প্রবন্ধটা দেখো, হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্থের লেখা। তোমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এই বিষয়টার উপরেই আজকে আমি আলোচনা করব এবং এই প্রবন্ধের জানি না কটা ক্লাস হবে, তবে আজকেরটাই হচ্ছে প্রথম ক্লাস। তো আমি অন্যান্য বিষয়ে আলোচনা না গিয়ে সরাসরি এই বিষয়ে আলোচনায় যাই। শুরুতেই আমরা লেখক সম্পর্কে একটু আলোকপাত করি। লেখকের নাম হচ্ছে, এখানে দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, শ্রীপান্থ। আসলে শ্রীপান্থ কিন্তু তার প্রকৃত নাম নয়, এটা হচ্ছে তার ছদ্মনাম। তাহলে প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। এই লেখকের প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার, শ্রীপান্থ হচ্ছে তার ছদ্মনাম। ইনি 1932 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরে জন্মগ্রহণ করেন। খুব ছোটোবেলা থেকে, তরুণ বয়স থেকেই তিনি সাংবাদিকতার কাজে নিযুক্ত ছিলেন। এই শ্রীপান্থ আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় বিভাগে বহুদিন কাজ করেছিলেন। তো এই লেখকের বিভিন্ন তোমার হচ্ছে সাহিত্য গ্রন্থ অনেক রয়েছে। তার মধ্যে কয়েকটা আমরা নাম করতে পারি, যেমন হচ্ছে দেবদাসী, ঠগী, হারেম। এছাড়া কলকাতা শহরকে নিয়েও তিনি লিখেছিলেন আজব নগরী, কেয়াবাত মে, মেটিয়া বুরুজের নবাব ইত্যাদি। এরকম অনেকগুলো গ্রন্থ তিনি কিন্তু রচনা করেছিলেন। একটা জিনিস মনে রাখবে, ইনি কিন্তু রবীন্দ্র পরবর্তী যুগের একজন বিশিষ্ট লেখক। এই কথাটা কেন বললাম? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলা সাহিত্যের একটি বটগাছ, যার ছত্রছায়ায় প্রচুর লেখক লেখিকা এসেছেন। রবীন্দ্রনাথকে চিহ্নিত করে তার পূর্ববর্তী যুগের লেখক লেখিকাগণ, সমসাময়িক এবং পরবর্তী যুগের লেখক লেখিকাগণের মধ্যে লেখার বৈশিষ্ট্যর মধ্যেও কিন্তু রীতির মধ্যে, স্টাইলের মধ্যে বলো, বৈশিষ্ট্যের মধ্যে বলো, ভাষাগত দিক দিয়ে বলো, অনেক পরিবর্তন এসেছিল। তো এই লেখক অর্থাৎ শ্রীপান্থ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী যুগের একজন লেখক। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর যখন জীবিত ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যু, আর এনার জন্ম হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। বুঝতেই পারছো, রবীন্দ্রনাথ যখন জীবিত ছিলেন তখন এই লেখকও জীবিত ছিলেন। তবে সেই সময় ততটা হয়তো লেখালেখি 1932 থেকে 41, বুঝতে পারছো কত বছর বয়স, 8-9 বছর বয়স তখন রবীন্দ্রনাথ যখন মৃত্যু হয়। তো এই লেখকের মৃত্যু হয় 2004 সালের 17ই আগস্ট। এই লেখকের মৃত্যু হয়। তো এই নিখিল সরকার, বুঝতেই পারছো শ্রীপান্থের তাহলে প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। এর বিখ্যাত একটা রচনার নাম হচ্ছে কালি কলম মন। কালি কলম মন, এটা হচ্ছে তার একটা বিখ্যাত রচনা। এই রচনাংশ থেকেই তোমাদের পাঠ্য যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটা নেওয়া হয়েছে। একটা জিনিস মাথায় রাখো, বর্তমান যে যুগ, এ যুগটা কিন্তু অত্যাধুনিক যুগ, একটা যন্ত্র সভ্যতার যুগ। এখানে কি কি নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং বুঝতেই পারছো কোন বিষয়ের দিকে আমি ইঙ্গিত করছি। তোমরা জানো যে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেটের যুগ। এই কম্পিউটার, মোবাইল, ইন্টারনেটের যুগ আসার ফলে কোন কোন জিনিসগুলোর প্রতি, যেগুলো আগে আমরা দেখতাম মানুষ ব্যবহার করত, এখন কিন্তু আস্তে আস্তে লুপ্ত প্রায়ের দিকে, প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, বা কিছু কিছু এখনও চলছে, কম চলছে, আগামী দিনে হয়তো সেগুলো পাওয়া যাবে না। যেমন তার মধ্যে একটা কিন্তু হচ্ছে কালি কলম। আমরা আস্তে আস্তে কলমের ব্যবহারের দিকটা কিন্তু কমে যাচ্ছে। কারণ দেখবে অনেক বড় বড় অফিস আদালত যেগুলো রয়েছে, সরকারি অফিস আদালত বলো, ব্যাংক বলো, হ্যাঁ, সেখানে কিন্তু লেখালেখি বেশিরভাগটাই কিন্তু করা হয় কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে। আর
প্রত্যেকের সামনে একটা করে চৌকোনা একটা স্ক্রিন ভেসে থাকে, সেই স্ক্রিনের মধ্যে লেখা ওঠে। সেখানে কিন্তু কলমের খুব একটা বিশেষ প্রয়োজন হয় না। ঠিক একইভাবে আরও অনেক কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। যেমন আমরা আগে দেখতাম অনেকের হাতেই কিন্তু ঘড়ি থাকতো, তাই না, হাত ঘড়ি পরতো। এখন অনেকেই পড়ে, কিন্তু সেটা তুলনায় খুব কম মানুষের মধ্যেই হাতে ঘড়ি পড়ে, কারণ ঘড়ির চাহিদা কিন্তু আমাদের মিটিয়ে দেয় হচ্ছে মোবাইল। ঠিক একইভাবে আরও অনেক কিছু, যেমন তোমার হচ্ছে ইন্টারনেট ইমেইলের যুগে এসে আস্তে আস্তে চিঠি লেখা শিল্প হারিয়ে যাচ্ছে। আমরা আগে ব্যক্তিগত চিঠি মানুষকে লিখতাম, কিন্তু এখন আর ব্যক্তিগত চিঠি আমার মনে হয় একজনকেও খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র অফিস আদালতের চিঠি, যেগুলো চিঠিপত্র যেগুলো, সেগুলোই এখনও পর্যন্ত ওই পোস্ট অফিসের মাধ্যম দিয়ে আদান প্রদান হয়। তাছাড়া ব্যক্তিগত চিঠি, কে কেমন আছে, কেউ বন্ধুকে লিখলো, বান্ধবীকে লিখলো বা ইত্যাদি, এই ধরনের চিঠিপত্র লেখা কিন্তু প্রায় উঠেই গেছে। কারণ এখন যা যুগ, এই যুগে তো আমরা সবাই যন্ত্রের মাধ্যম দিয়ে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায়, নিজের বার্তা পৌঁছে দিতে পারছি। তোমরা লক্ষ্য রেখেছো কি না, তোমরা দেখেছো কি না জানো, তোমাদের এখন যা বয়স, আমরা দেখেছিলাম যে একটা সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বাজারে ঘাটে, যেখানে সেখানে মোড়ের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এসটিডি বুথ বলে একটা বুথ ছিল, পিসিও বুথ, যেখানে গিয়ে আমরা কিন্তু ফোনে কথা বলতাম, টেলিফোনে কথা বলতাম লোকের সঙ্গে। এখনই কিন্তু সেই পিসিও বুথ, এসটিডি বুথ, ল্যান্ডলাইন, যেটা অনেকটাই লুপ্ত হয়ে গেছে। পিসিও বুথ, এসটিডি বুথ তো আর দেখাই যায় না। ল্যান্ডলাইন পাওয়া যায় খুব বড় বড় অফিস আদালত যেগুলো, সেগুলোতে দু একটা রাখা হয়। তাছাড়া বেশিরভাগই ল্যান্ডলাইন প্রায় উঠেই গিয়েছে। ঠিক একইভাবে এরকম অনেক বড় বড় যেগুলো বিষয় ছিল, যেগুলো যন্ত্রপাতি ছিল, একটা সময় মানুষ ব্যবহার করত, বড় বড় কারখানা ছিল, সেগুলো কিন্তু প্রায় আজকে লুপ্ত প্রায়ের দিকে। তো সেই রকমই একটা জিনিস, অর্থাৎ এই নিখিল সরকার শ্রীপান্থ, ইনি আমাদের সামনে তুলে ধরেছেন, তোমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে কালি কলম। একটা সময় যখন কলম আবিষ্কার হয়নি, তখন ভাবো তো মানুষ কীভাবে লেখালেখি করেছে। মানুষকে লেখালেখি করতো না? অবশ্যই করতো। তাহলে কি দিয়ে লেখালেখি করতো? এই বিষয়টার উপরেই কিন্তু আজকের যে প্রবন্ধের আলোচ্য বিষয়, হারিয়ে যাওয়া কালিকলম। কালিকলম আজকে হারিয়ে গেছে, হ্যাঁ, এটার উপরেই কিন্তু ইনি লিখেছেন। এই নিখিল সরকার, অর্থাৎ লেখক যার ছদ্মনাম শ্রীপান্থ, এই শ্রীপান্থ যে বয়সে পড়াশোনা করতেন, যে বয়সে লেখালেখি করতেন, তোমরা যখন যে কলম দিয়ে লেখালেখি করছো, সেই কলম কিন্তু তখন এত সহজে আবিষ্কার হয়নি। যেমন তোমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার পড়েছো, জুতা আবিষ্কারের যে কাহিনী, সেটা যদিও জুতা আবিষ্কার কাল্পনিক রচনা, কিন্তু সেখানে কিন্তু বাস্তবতা রয়েছে। একেবারে শুরুর দিকে ভাবতো, যখন জুতা আবিষ্কার হয়নি, তখন মানুষ কি পরে বেরিয়েছিল, অবাক লাগে এরকম। তো ঠিক সেরকমই কলম যখন আবিষ্কার হয়নি, তখন মানুষ লেখালেখি করতো কীভাবে? তোমরা নিশ্চয়ই অনেকের কাছে শুনেছো, কি দিয়ে লিখতো? গাছের ডাল দিয়ে লিখতো, গাছের পাতার মধ্যে লিখতো, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পালক দিয়ে লিখতো, তারপর আস্তে আস্তে কালি কলম আবিষ্কার হলো। হ্যাঁ, কালিকলম থেকে, কালিকলম এখনও পাওয়া যায়, তবে কালিকলম মানুষ ব্যবহার করে না। হ্যাঁ, খুব উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, স্টাইলের জন্য, হ্যাঁ, কিংবা ধরো তোমার হচ্ছে আভিজাত্য প্রকাশের জন্য দু একটা কালিকলম কেউ পকেটে রাখে, কিংবা কেউ ওই বাড়ির টেবিলের মধ্যে কোথাও রেখে দেয় আভিজাত্য প্রকাশ করার জন্য। বাস্তবে কিন্তু ব্যবহার করে না কালিকলম কলম। আমরা যেগুলো ব্যবহার করি বেশিরভাগই ডট পেন, আমরা ডট পেনই ব্যবহার করি এখনও পর্যন্ত। তবে সেটাও আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। বড় বড় অফিস আদালত দেখবে, যেগুলো লেখালেখির অফিস, হ্যাঁ, সেখানে কিন্তু কলম প্রায় হারিয়েই যাচ্ছে। সেখানে কলম প্রায় নিয়ে যাওয়াই মানুষ ভুলে যাচ্ছে। জানি না আগামী দিনে আরও কী দিন আসছে। হয়তো তোমাদের প্রত্যেকের ছাত্রছাত্রীদের হাতে বইপত্র না থেকে বড় বড় হয়তো একটা ট্যাব দিয়ে দিল, বা ল্যাপটপ নিয়ে সবাই স্কুল কলেজে যাচ্ছ, হ্যাঁ, ট্যাব নিয়ে যাচ্ছ, সেই ট্যাবের মধ্যেই সমস্ত বইপত্র অ্যাপ্লিকেশনের মতো করে থাকছে। এই যে দেখো, এখন লকডাউনের সময় তোমাদের সামনে আমি এসেছি অনলাইন ক্লাস নিয়ে। এই অনলাইন ক্লাসের মাধ্যমে স্কুলেও যাওয়ার প্রয়োজন পড়ছে না, যেহেতু আমরা স্কুলে যাচ্ছি না, যে কারণে অনলাইনের ব্যবস্থা। জানি না ভবিষ্যতে এই সিস্টেমটাই এগিয়ে যেতে পারি কিনা। তো এইভাবে আস্তে আস্তে যত ইন্টারনেটের যুগ আসছে, যত অত্যাধুনিক যুগ আসছে, যন্ত্র সভ্যতার যুগ আসছে, ততই কিন্তু আস্তে আস্তে পুরনো জিনিস হারিয়ে যাচ্ছে। তো সেই রকমই একটা জিনিস হচ্ছে এই কালি কলম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। আমি আমার এর আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি ক্লাস নেব, তোমাদের সামনে বইটা রাখবে, খাতা কলম রাখবে,
তো আজকেও তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে সম্ভবত দেখো 50 পেজ 50 পেজে হারিয়ে যাওয়া কালি কলম বলে একটা প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধটা বের করো। হ্যাঁ, এই প্রবন্ধটা আমি পাঠ করব, পাঠ করার সঙ্গে সঙ্গে আলোচনাও করব। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। হ্যাঁ, আমি এক এক করে ধরে ধরে আমি পাঠ করব এবং সেটার সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে যতটা পারি তোমাদের সামনে আলোচনা করব। বইটা তোমরা বার করো, সেখানে দেখো বলছে কথায় বলে কালি কলম মন লেখে 3 জন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। তা দেখো বলছে কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। কোনো একজন লেখক বা তোমরা যখন লিখছো কোন কোন 3টা জিনিস কাজে লাগছে? এক তো লাগছে কালি, এক তো লাগছে হচ্ছে কলম, আর কলমের ভিতরে রয়েছে কালি, আর তার সঙ্গে কিসের উপর যেটা লিখছে সেটা তো লাগছেই। মানে মেইনলি কি লিখছে? কলম, কলমের ভিতরে থাকছে কালি। আর যদি সেই লেখার মধ্যে মন দিয়ে লেখা না হয়, মন লাগিয়ে যদি লেখাটা না হয়, তাহলে সেই লেখাটা কিন্তু নির্জীব হয়ে যায়, প্রাণ পায় না, রসালো হয় না। তাই রসালো সজীব একটা লেখা লিখতে গেলে এই 3টে জিনিসের প্রয়োজন, কালি, কলম আর মন। এই 3 জন মিলেই কিন্তু একটা সজীব একটা লেখা, একটা রসালো একটা লেখা, একটা প্রাণবন্ত একটা সুন্দর লেখা কিন্তু লিখতে পারা যায়। এই জন্যই লেখক এখানে বলেছেন যে কথায় বলে কালি কলম মন লেখে 3 জন। তো এই লেখক যে অফিসে কাজ করেন, আমি শুরুতেই বলেছি লেখক সাংবাদিকতা করতেন, সাংবাদিকতার অফিসে কাজ করতেন, আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে দীর্ঘদিন কাজ করেছিলেন। তো এই লেখালেখির অফিসে তিনি কাজ করতেন, অথচ সেখানে আশ্চর্যের বিষয় কারো কাছেই কলম নেই। ভাবতে কীরকম লাগে না? একমাত্র লেখকের কাছেই কলম থাকতো, তাছাড়া কারো কাছেই থাকতো না। যে লেখালেখির অফিস নাম, অথচ লিখতে গিয়ে যে কলমের দরকার সেই কলম কারো কাছে নেই। তাহলে কি আছে তাদের সামনে, কি দিয়ে লিখে তারা? তাদের সামনে রয়েছে কম্পিউটার। এই যে বলেছে যে সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। বুঝতে পারছো সেটা কি? মনিটর সামনে রয়েছে, সেটা কাচের তৈরি আয়না। আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। আগে টাইপ মেশিন থাকতো, সেখানে যেমন কিবোর্ড, এখন তার থেকে উন্নত কিবোর্ড কম্পিউটারে রয়েছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, ABCDEFG, যাই হোক হরফ লেখা রয়েছে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। লেখক যেটা কলম দিয়ে লিখে তাদের সামনে দেন, তোমরাও দেখবে কোনো কিছু ছাপাতে গেলে আমরা আগে কলম দিয়েই লিখে দিই, যেটাকে আমরা পাণ্ডুলিপি বলি, হাতের লেখা। সেই পাণ্ডুলিপি দেখে দেখেই কিন্তু যারা টাইপার, যারা কম্পোজ করে কম্পিউটারে, যারা কম্পিউটারে লিখে, তারা কিন্তু সেটা দেখে দেখেই সেখানে কম্পোজ করেন, সেখানে লিখেন। তো এই লেখকের লেখাও কিন্তু কম্পিউটারে ছাপানোর জন্য লেখা হয়। সেখানে কিন্তু কম্পিউটারে লেখার জন্য কলম লাগে না। তবে হ্যাঁ, একটা জিনিস লাগে, সেটা কি বলো তো? কালি। এবং সেই কালিটা কলমে, আমরা যেমন কলমের ভিতর দিয়ে কালি লিখি, সেখানে কিন্তু কালিটা কোথায় থাকে? প্রিন্টার মেশিনের মধ্যে। সেই প্রিন্টার মেশিনের মধ্যে কালি ঢালতে হয়, কালিটা কিন্তু লাগে, কাগজটাও লাগে। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারোর সঙ্গে কলম নেই। যদি বা কারোর কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। কারণ কারো কাছে যদিও বা কলম থাকে, সে কলমটা কিন্তু দীর্ঘদিন সে ব্যবহার করে না। আর দীর্ঘদিন অব্যবহৃত কলম কি হয়ে যাবে? জাম হয়ে যাবে, তার নিবটা জাম হয়ে যায়, ভোতা হয়ে যায়। এই জন্যই বলেছে একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবে বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলা একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ আমারও তাই তাই। এই যে বলছে, বাংলায় একটা কথা প্রচলিত রয়েছে যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সি মানে হচ্ছে দক্ষ একজন লেখক, বিদ্বান যিনি,
যিনি লেখায় অত্যন্ত দক্ষ তাকে বলে মুন্সি। তাহলে একজন লেখক যিনি হাতের লেখা সুন্দর, হতো আগেকার দিনে ওই রাজা বাদশাদের আমলের কথা বলছি, সেই সময় যে বইপত্র লেখা হতো সেগুলো কিন্তু এই ছাপার মেশিনে লেখা হতো না, সেটা কিন্তু হাত দিয়েই লিখতো। ভাবতো এত মোটা মোটা এক একটা বই, এত মোটা মোটা এক একটা বই, সেগুলো কিন্তু কোনো একজন লেখক, কোনো একজন মানুষ সেটা হাত দিয়ে অর্থাৎ কালি কলম দিয়ে সে কিন্তু লিখতেন এত বড় একটা মোটা বই। আর আজকে আমরা মোটা মোটা বই পড়ছি, সেগুলো কিন্তু ছাপার অক্ষরে লেখা। তাহলে এক একটা বই লিখতে কত পরিশ্রমের প্রয়োজন হতো, কত সময় লাগতো, কত ধৈর্য লাগতো। আর তখন কিন্তু ওই লেখকরা, পেশাদার কিছু লেখক ছিল যারা হাতে লিখে দিতেন, তাদের হাতের লেখা অত্যন্ত সুন্দর ছিল। তাহলে এত সুন্দর হাতের লেখা যারা লিখতো তাদেরকে বলা হতো মুন্সি, তাদেরকে বলা হতো দক্ষ লেখক। তো ওই জন্যই বলছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ওই যে একটা কথা বলছিল ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, ঠিক একই রকমভাবে বলছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। বর্তমান কিন্তু অবস্থা তাই। এই যে যারা লিখছে অর্থাৎ টাইপ করছে কিবোর্ডে, কম্পিউটারে কিবোর্ডের মধ্যে টাইপ করছে, তাদের কাছে কিন্তু কলম নেই কালি নেই। তারা কি লিখছে? কিবোর্ডের মাধ্যমে লিখছে। ছাপাচ্ছে যখন সেখানে কালির প্রয়োজন পড়ছে, লেখার সময় কিন্তু কালির প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, এরা লিখছে, দক্ষ লেখক হচ্ছে। কে কত স্পিডে লিখতে পারে, এখনকার দক্ষতা মানে হচ্ছে কে কত কম্পিউটারের স্পিডে 1 মিনিটের মধ্যে কে কত ওয়ার্ড লিখতে পারে। যে যত বেশি লিখতে পারে, যত স্পিডে লিখতে পারে, সে তত দক্ষ, সে তত মুন্সি। তো কালগুনে বুঝিবা আজ আমারও তাই, অর্থাৎ লেখকেরও যেন কালগুনে এই অবস্থা হয়েছে। তারপর দেখো, লেখক কিন্তু হচ্ছে গ্রামের ছেলে একজন, তাই বলছে আমি গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু ছুঁচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। যারা লেখক বলছেন যে যারা গ্রামের ছেলে, অজপাড়া গ্রামের ছেলে, তোমরা এখন বুঝবে না, কারণ এখন অজপাড়া গ্রাম নেই বললেই চলে। হ্যাঁ, অজপাড়া গ্রাম বলতে কীরকম? যেগুলো অত্যন্ত প্রত্যন্ত গ্রাম্য এলাকা, যেখানে ইলেকট্রিক এখনও পৌঁছায়নি, যেখানে তোমার হচ্ছে মোবাইল পৌঁছায়নি, ইন্টারনেট পৌঁছায়নি, হ্যাঁ, এই সমস্ত জিনিস, অত্যাধুনিক জিনিস সেগুলো পৌঁছায়নি, সেগুলোকে অজপাড়া গ্রাম। বর্তমান যুগে এরকম কটা গ্রাম রয়েছে আমার তো মনে হয় বোধহয় একটাও খুঁজে পাওয়া যাবে না যেখানে মোবাইল, ইন্টারনেট এই সমস্ত জিনিস এখনও পৌঁছায়নি। তাহলে এই অজপাড়া গ্রামের যারা ছেলে মেয়ে লেখকের সমসাময়িকের কথা বলছে। 1932 সালে লেখকের জন্ম, তার পরবর্তী সময়ের কথা বলছে যে সেই সময় যারা লেখাপড়া করতেন তারা জানতেন যে কিভাবে কলম লাগতো, কিভাবে তারা লিখতো। তারা কলম থেকে করতো রোগা বাঁশের কঞ্চি, রোগা মানে চিকন বাঁশ, সেই চিকন বাঁশের কঞ্চি কেটে তার মুখটাকে চিরে দেওয়া হতো। আর চিরে দেওয়াটা সবাই পারতো না, এমনভাবে চিরতে হতো যে ওই চিরে দেওয়ার মধ্য দিয়ে কালি আস্তে আস্তে চুইয়ে পড়তো। কোথায় পড়তো? পাতের মধ্যে, লেখার পাতের মধ্যে। আর লেখার পাত আমরা যেমন কাগজের মধ্যে লিখি, তখন কিন্তু কাগজের মধ্যে লিখতো না, তারা কিসে লিখতো? কলা পাতার মধ্যে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। এখন তোমরা যে হোম টাস্ক করছো কিসের মধ্যে? খাতার উপরে, কাগজের পেজের মধ্যে। তারা কিন্তু হোম টাস্ক করতো কলা পাতার উপরে। কলা পাতা কাগজের মতো সাইজ করে কেটে নিয়ে সঙ্গে নিয়ে যেত, রোল করে বেঁধে সঙ্গে নিয়ে স্কুলে চলতাম, লেখকরা চলতো। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। মানে দেখতে, মানে এক টানে ছিঁড়ে দিত, মানে দেখা হয়ে গেছে। আর তারা কি করতো? ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কেন পুকুরে ফেলতো? কারণ একটা ভয় ছিল বাইরে ফেলে গরু খেয়ে নিলে অমঙ্গল। কারণ ওর মধ্যে যেহেতু লেখা রয়েছে, আর লেখাটা বিদ্যা, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিদ্যাকে তারা মানত। এখনও অনেকেই লেখাকে, বিদ্যার দেবী সরস্বতীকে অনেকেই আমরা প্রত্যেকেই মানি। তো এই লেখা যেহেতু থাকতো, ওই জন্যই সেটা বাইরে ফেলে কলা পাতা তো গরু খেয়ে ফেলবে। এই জন্য তারা কী করতো? গরু যাতে না খায়, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। যারা অক্ষর জ্ঞানহীন তাদেরকে ক অক্ষর গোমাংস বলা হতো। হ্যাঁ, তো গরু যাতে খেয়ে না ফেলে কলা পাতা, তার জন্য লেখকরা কী করতেন? সেই লিখিত কলা পাতা, যারা মাস্টারমশাই দ্বারা পরীক্ষিত, একটানে আড়াআড়িভাবে ছিঁড়ে দেওয়া, সেটা কিন্তু তারা ফেলে দিত পুকুরে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এবার কলম তো তৈরি হলো, এবার কালি কী দিয়ে তৈরি হবে? কালি কীভাবে তৈরি করতো দেখো।
অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। এখানে বেশ সুন্দর একটা ছন্দের মতো করে বলা আছে কালি কীভাবে তৈরি হতো। তিল ত্রিফলা শিমুল ছালা, তিল বুঝতে পারছো, তিল তোমরা জানো। ত্রিফলা, ত্রিফলা কি কি? হরিতকি, বহেরা, আর হচ্ছে আমলকি। হরিতকি, আমলকি, আর বলা হচ্ছে বিভিতকি, যেটাকে বলে বহেরা। তাহলে হরিতকি, আমলকি আর বহেরা, এই তিনটাকে একসঙ্গে বলে ত্রিফলা। তাহলে কীভাবে তৈরি করতো? তিল আর এই ত্রিফলা, এই তিন ধরনের ফলের, আর তার সঙ্গে শিমুলের ছাল, শিমুল গাছের ছাল, এগুলোকে একখানে করে গুঁড়ো করতো, পিসতো। ছাক দুগ্ধে করি মেলা, ছাগলের দুধ দিয়ে সেটাকে মেশাতো, মিশে লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। লোহার পাত্রের মধ্যে রেখে ঘষতো, লোহার পাত্রের মধ্যে ঘষতো, ওগুলোকে গুঁড়ো করতো, গুঁড়ো করে সেগুলোকে মেশাতো কিসের? ছাগলের দুধের মধ্যে। আর এমন কালি তৈরি হতো এইভাবে, যেটা পত্রের মধ্যে লিখলে ছিঁড়ে পত্র না ছাড়ে মশি, পাতাই ছিঁড়ে যেত কিন্তু কালি আর উঠতো না, মশি মানে কালি। তো এই ধরনের কালি কিন্তু সবাই তৈরি করতে পারতো না সেই সময়কার। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, সেই সময়কার ব্যবস্থাপত্র। কিন্তু আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? লেখকরা এত কিছু আয়োজন পেত না। আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ, তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এই যে বললাম, এরা মানে আমি প্রথমে বললাম তিল ত্রিফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। এটা ছিল কালি তৈরির একটা ভালো ব্যবস্থা, উত্তম ব্যবস্থা। কিন্তু এটা সবাই করতো না, সবার কাছে এটা কি বলবো, সবার কাছে এটা ছিল না, এই ব্যবস্থা ছিল না। তো বাড়িতে যারা তৈরি করতো লেখকরা, হ্যাঁ, কীভাবে তৈরি করতো বলতো, যে কড়াই যে আছে, যে কড়াই রান্না করে, সেই কড়াই তলার মধ্যে কালি পড়ে নিচে, সেই কালিটা লাউ পাতা দিয়ে ঘষলে, খসখসে হয় লাউ পাতা, সেটা দিয়ে ঘষলে ওই কালিটা ঝরে পড়তো। আর সেটা নিয়ে কি করতো, সেই কেউ আবার ওর মধ্যে হরিতকি ঘষে দিত, কেউ আবার কেউ নাও দিত, বলছে কেউ আর কি করতো, মাকে দিয়ে আতপ চাল ভেজে সেটাকে গুঁড়ো করে পোড়ানো হতো। সেই পোড়াটা ওর মধ্যে মিশিয়ে দেওয়া হতো, ওই কালির মধ্যে মিশিয়ে ভালো করে ওটাকে জল দিয়ে গোলানো হতো। গোলানোর পর খুন্তিটাকে, তোমরা দেখবে খুন্তিকে যদি আগুনের মধ্যে দেওয়া হয় কিছুক্ষণ, তাহলে লাল টকটকে হয়ে যায়। এবার ওই লাল টসটসে গরম খুন্তিটাকে ওই জলের মধ্যে, একটু বাটির মধ্যে যদি নেওয়া হয়, এই জলের মধ্যে ছেঁকা দিলে টকবক করে ফুটবে, অল্প জলের মধ্যে এই টকবক করে ফুটতো। ফোটার পর যেটা ঠান্ডা হয়ে যে কালিটা তৈরি হতো, সেটা একটা খুব সুন্দর কালি তৈরি হতো তখনকার দিনে। হ্যাঁ, ন্যাকড়ায় ছেঁকে নিত, নিয়ে সেটা দোয়াতের মধ্যে রাখতো। তো দোয়াতটা আবার কিসের দোয়াত? এখন তো দোয়াত যেগুলো দেখি আমরা, কালির দোয়াত বলতে যেগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে, যেমন ফেব্রিকের দোয়াত পাওয়া যায়, ফেব্রিক কালি। তো দোয়াত বলতে মাটির দোয়াত। তাহলে কী কী জিনিস লেখকদের সময়, অর্থাৎ শ্রীপান্থর এই যে লেখক নিখিল সরকাররা, এনারা যখন পড়াশুনো করতেন, তখন লেখালেখির আয়োজন বলতে কী কী ছিল? বাঁশের তৈরি কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। বলতে গেলে এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এই যে লেখকরা যখন পড়াশোনা করতেন, এত কষ্ট করে জিনিস তৈরি করে তারপর পড়াশোনা করতেন। তোমরা আজকে পড়াশোনা করছো, সমস্ত কিছুই কিন্তু রেডিমেড পেয়ে যাচ্ছ। যখনই বাবাকে বা মাকে বা দাদাকে বা জ্যাঠাকে, কাকাকে, তোমার গার্জিয়ানকে যখনই তুমি অর্ডার করছো যে বাবা, কাকা, জ্যাঠা, আমার এটা নেই,
সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এনে দিচ্ছে। হ্যাঁ, কত সহজ পদ্ধতি তোমরা পেয়ে যাচ্ছ হাতের কাছে। আর লেখকরা যখন পড়াশোনা করতেন এগুলো কাউকে নিজেরকেই তৈরি করতে হতো, নিজেরা তৈরি করে নিয়ে তারপরে এইভাবে লেখাপড়া করতেন। কত কষ্ট করতে হতো বলো তো। আর এত কষ্ট করে লেখাপড়ার করার পর আজকে দেখছে যে যারা পড়াশোনা করছে, হ্যাঁ, তারা কি করছে, খুব সহজেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। আর সেই কালি কলমই আজকে হারিয়ে গেছে, কালি কলমই আর পাওয়া যাচ্ছে না। তাহলে কষ্ট হবে না? এত কষ্ট করে পাওয়ার পরে সেই জিনিসটা যদি উপলব্ধ না হয়, পাওয়া না যায়, হ্যাঁ, হারিয়ে যায়, লুপ্ত হয়ে যায়, তাহলে কষ্ট লাগবে। লেখকেরও তাই কষ্ট লাগছে। পরের পার্টের মধ্যে দেখছি লেখক কয়েকটা জিনিস ভেবেছেন। কীরকম? যে লেখকের কল্পনা কি, যে ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম। নলখাগড়া নিশ্চয়ই জানো তোমরা, ঘাস এক প্রকার। সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচালু করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বন্যপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা আর যার পোশাকি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। তার মানে এই প্যারার মধ্যে আমরা কি দেখলাম? একটা জিনিস, যে এখানে লেখক অনুমান করছেন যদি লেখক মনে করো যীশু খ্রিস্টের জন্মের আগে জন্মগ্রহণ করতেন, যদি তিনি কোনো মিশরীয় হতেন, তাহলে হয়তো কী দিয়ে কলম বানাতেন? নলখাগড়া দিয়ে। কিংবা ফিনিশীয় যুগে যদি জন্মগ্রহণ করতেন, ফিনিশীয়দের মধ্যে হতেন, ওই সময় হতেন, তাহলে কি করতেন? হয়তো বনের পশুদের হাড় বনের জঙ্গলের মধ্যে পড়ে থাকতো যেগুলো, সেই বনের পশুদের হাড় কুড়িয়ে নিয়ে এসে সেটাই হয়তো কলম বানাতেন। কিংবা হয়তো জুলিয়াস সিজার, যিনি রোম সাম্রাজ্যের অধীশ্বর, যাকে যার শত্রু ছিলেন কাসকা, হ্যাঁ, এই রোম সাম্রাজ্যের সময়ে যদি জন্মগ্রহণ করতেন জুলিয়াস সিজারের সময়, তাহলে হয়তো তিনি ব্রোঞ্জের শলাকা দিয়ে কলম বানাতেন কারিগরকে দিয়ে, যেটা দিয়ে কিন্তু জুলিয়াস সিজার ওই কাসাকাকে হত্যা করেছিল এই ব্রোঞ্জের কলম তৈরি দিয়ে। তাহলে এইভাবে লেখক কল্পনা করছেন ওই সময় যদি জন্মগ্রহণ করতেন তাহলে এইভাবে হতো। তো মোটামুটি আজকে যতটুকু আলোচনা করলাম এতটুকুই থাক। এর পরবর্তী আলোচনা, এই হারিয়ে যাওয়া কালি কলমের পরবর্তী অংশ, এর পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সুস্থ থাকো, অপরকে সুস্থ থাকতে সাহায্য করো। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না। সব সময় বাইরে বের হলো মাস্ক লাগাবে, হ্যাঁ, বাড়ির থেকে বেরোনোর সময় হ্যান্ড স্যানিটাইজার, আসার সময় স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করবে। আর অবশ্যই নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখতেও সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো।